করে তারপরে ফিলোসফিতে যায়, কেউ কেউ আছে সরাসরি ফিলোসফিতে যায়। এই এক। 2 নম্বর হচ্ছে কোথাও পিটিএস করতে গিয়ে কার্বোবেস কার্বোঅ্যানামিলেজের কোনো রেসপন্স পাওয়া যায় না, কিন্তু তাদের পিটিএস হয়েছে, তারা দীর্ঘদিন চিকিৎসা করছে, 10 থেকে 12 বছর হয়ে গেছে, যে অ্যালোপ্যাথিক হোমিও সব রকম খেয়েছে, সেক্ষেত্রে গিয়েও কিন্তু আমরা পিটিএস করতে গিয়ে কোনো রেসপন্স পাইনি। এই দুটো আপনি ক্লিয়ার করতে দিন। আমি জিসি রয়, আমার পূর্ণ নাম ভূপেশ চন্দ্র রয়, অনেকে চেনেন। বাংলাদেশে থাকি, কামাল স্যারের সাথে এসেছি। সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আমার মনে হয় এখানে অডিয়েন্সে যারা আছে সব থেকে হয়তো বা বয়স আমারই কম হবে। এখন আমি শুধুমাত্র আমার যতটুকু সময় রোগী দেখি সেই সম্পর্কে বলবো, যে একটা পেশেন্টের ছোট্ট একটু বলবো। আমি সকালবেলা ঘুম থেকে উঠি রোগীর ডাক শুনে, 8:30 পর্যন্ত রোগী দেখি, এবং রাতে রোগী দেখি 8:30 পর থেকে রোগীরা আসে, রাত যত সময় থাকে আমি আমার বাসাতে রোগী দেখি। এখন আমার এলাকায় যত মারাত্মক রোগী আছে তারা সকলে জানে যে একটা বাচ্চা আছে, ডাক্তার মনে হয় না, কিন্তু ও যে রোগীগুলো দেখেছে বা দেখছে তোমরা কেউ জানবে না, হয়তো বা ওকে মানে পাওয়া যায় না, বাড়িতে পাওয়া যায় না। তো এইখানে হচ্ছে ওভারিয়ান সিস্ট আছে 64 গুণ, মানে পয়েন্টটা আমি পরবর্তী প্যাথোলজিক্যাল টেস্টে দেখাবো। ওখানে সকলে বলেছিল যে ওভারিয়ান সিস্ট যে অবস্থায় আছে, হোয়াইট ডিসচার্জ অনবরত হয়ে যাচ্ছে, এটা অপারেশন করতে হবে, সারার কোনো অবস্থা নেই। সে আমাদের এলাকায় যত ডাক্তার আছে দেখিয়েছে, পরবর্তীতে আমার কাছে আসে। আমি দেখার পরে তার স্যারের যে গোব্যাক নিয়মে আমি তার টোটাল হিস্ট্রিটা নিয়ে আর্লি লাইফ নেই, আর্লি লাইফ থেকে একবার দেখি যে তার পোস্ট র্যাবিস সিনড্রোম, অর্থাৎ তাকে ডগ বাইট ইতিহাস আছে, কিন্তু সেটা তার। আর সার্বিকভাবে দেখার পরে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি ওরিয়েন্টেড মেন্টালিটিতে প্রকট, এবং তার যে সমস্যাগুলো আমি মেডোরিনাম দেই। মেডোরিনাম দেওয়ার পরে থেকে তার খুব ভালো অবস্থা হয়, কিন্তু কিছুদিন পরে তার গ্যাস অনেক বৃদ্ধি পায়। তখন স্যারের আমি বুঝলাম যে আমার পিটিএস হয়তো বা করিয়ে নিতে হবে। সিবিজি সময় দেই, তার সমস্যা অনেকটা, মানে তার সমস্যা বলতে গেলে কিছুই নেই, কিন্তু আমি বলেছি যে আপনি আগামী 6টা মাস পরে পুনরায় আপনাকে এই যে ওভারিয়ান সিস্ট, যেহেতু বড় বড় ডাক্তাররা বলে দিয়েছেন যে এটা সারে না, তাহলে আপনাকে ওটা পরীক্ষা করিয়ে নিতে হবে। আর একটা রিউমেটিক আর্থ্রাইটিসের একটা কেস, এখানে গ্ল্যান্ডুলার লিউকোমার মতো হয়েছিল। এখন যেহেতু লিউকোমার মতো, অনেকে বলেছে এটা লিউকোমাই, এটা সারবে না, কানে শুনতে পাচ্ছিল না, বাচ্চা বয়স 11 বছর, অনেক বাচ্চার না। এখন তার পরিবার থেকে যেহেতু লিউকোমা, আর অনেকে বলেছে, আমি বললাম কি আপনি একটা প্যাথোলজিক্যাল টেস্ট আগে করিয়ে আনেন। তো প্যাথোলজিক্যাল টেস্ট করানোর পরে যেহেতু আমার ভাবছিল লিউকোমা, কিন্তু ওখানে ধরা পড়েছে এএসও টাইটার, এবং মাত্রাটা অনেক বেশি, এবং তারা বলছে কি এই বাচ্চাকে যদি ঠিক করতে হয় তাকে ইনজেকশন দিতে হবে, এবং 11 বছর বয়সে যদি ইনজেকশন দেয় তাহলে হয়তো বা ভালো হবে না। এই মনে করে তার পরিবারের অন্যরা চিন্তা করে যে না, ওর কাছে নিয়ে যাওয়া হোক। আমি চিন্তা ভাবনা করলাম, কেস টেকিং করলাম, সেক্ষেত্রে দেখলাম এই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে মার জল ভেঙে যায়, এবং 24 ঘন্টা ওভাবে ছিল। তারা মনে করেছিল বাচ্চা বাঁচবে না, আর ওজন হয়েছিল 4.5 কেজি। তো এভাবে দেখার পরে দেখলাম ভয়ঙ্কর, মানে সে মারা তো, মানে বাঁচার তো কোনো লাইন নেই, সকলে বলছিল মারাই যাবে, ধরে নিয়েছিল। আমি লাইসিনাম দেই, 200 দিয়েছিলাম। তারপরে বলছিলাম যদি আপনার রেসপন্স বেশি না করে তাহলে পরের যে ডোজ সেটা দিতে, আমি সিএম দিয়ে দিয়েছিলাম। 200 দিলে বেশি রেসপন্স করেনি, তার ব্যথা খুব বেশি প্রবলেম যেটা ছিল নিয়ে আসছিল সেটা কমেনি। আমি সিএম যখন তাকে দিয়ে দিয়েছিলাম ওটা 2, এখন স্যার বলেছে অর্ধেক, আমি ওই সময় করেছিলাম 50%, তাকে বলছিলাম খাইয়ে দিতে, আর বলেছিলাম যে যদি না কমে পরের দিন যদি আপনি চান বাকি অংশটুকু খাইয়ে দিবেন। তো ওই যে সিএম খাইয়ে দেওয়ার পরে তার অনেক প্রবলেমটা কমে যায়, এবং পরবর্তীতে আমার খাওয়ানো লাগে 15 দিন পরে, যে বাকি একটু একটু সমস্যা দেখা দিয়েছে, তখন ওই রিপিটেড ডোজ ওই সিএম এর বাকি অংশটুকু খাইয়ে দেওয়ার পরে তার যে লিউকোমার যে অবস্থাটা ছিল, যেটা ওরা বলছিল, সেটা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যায়, এবং কানে যে সমস্যা নিয়ে আসছিল, কানে শুনতে পাচ্ছিল না, ওটাও কমে যায়।
আর বলতো যে মা বাবাকে যে আমার বাচ্চা বাচ্চে পা টিপে দাও, সেটাও দেয়া লাগছে না। এই নিয়ে প্রায় 1 বছর হতে চললো, এই বাচ্চার কোনো সমস্যা কোনো দিক থেকে দেখা যায়নি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলছি। আমরা দীর্ঘদিন সেমিনার করছি। আমি এখানে 2009 সালে এসেছি। ফুলিয়ান ইউনিটে যখন প্রথম এলাম 2009 সালে, তো আমাদের শ্যামল স্যার ওখানে গিয়ে ক্লাস করলেন। আমার খুব ভালো লেগেছিল তখন থেকে। পরে যাই হোক ফুলিয়ান ইউনিটটা আমাদের ভেঙে গেছে, কিছু ছেলে এখানে থেকে গেছে, কিছু ছেলে অন্য দিকে কেটে গেছে। আমি তো আজকে মনে করছি যারা এখান থেকে কেটে গেছে তাদের দুর্ভাগ্য, যারা এখানে আছে তাদের সৌভাগ্য, এটা আমার ভাবনা। আর আমি মনে করছি আমার ভাবনাটা সঠিক। আজকে দেখুন আমরা এখানে বিভিন্ন জন এই কেস হিস্ট্রিগুলো বলছি, আমাদের কত আনন্দ লাগছে ভাবুন তো। আমরা কোন জায়গায় অবস্থান করছি। আর হোমিওপ্যাথির একটা বদনাম আছেই, তারপরে বলে অগতির গতি হোমিওপ্যাথি, যখন গতি হয় না হোমিওপ্যাথি আসতে হয়। আর আজকে যারা আসে আমার চেম্বারের কথা আমি দেখেছি, যারা 5 জায়গায় গিয়ে ভালো হয় না তারা আমাদের কাছে আসে, বিশেষ করে শ্যামল স্যারের ছাত্রদের কাছে আসে। 5 জায়গা দেখিয়ে ভালো না, এইরকম কিছু কেস আমার কাছে তো সবই মানে 2-4-5 ঘুরে পেশেন্ট আছে। ফার্স্ট টাইম একটা রোগীর কথা কিন্তু আমি বলবো, একটা রোগী এরকম পেয়েছিল। এটা বললে আপনারা বুঝতে পারবেন, বিভিন্ন জন বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন, বিভিন্ন ধরনের রোগ দেখেছেন। আমার যেভাবে প্রভাব পড়েছে সেটা হচ্ছে ব্রেন হেমারেজ। ব্রেন হেমারেজ আমি প্রচুর পাই। গত মাস 1.5 আগে রাত্রে 12টায় ঘুমালাম, 1টার সময় আমার বন্ধু ফোন করছে, একটা রোগী দেখতে হবে। কি হয়েছে? ব্রেন হেমারেজ হয়ে গেছে, নিয়ে এসো। একটাই ফোন করলো, 3টের দিকে পেশেন্ট নিয়ে আমার চেম্বারে এলো। আমি 3টার সময় উঠে গিয়ে রোগীটা দেখলাম, একদিকে মরে গেছে, বাম সাইড অসাড় পড়ে আছে, মাঝে মাঝে চমকে চমকে উঠছে, করছে, ভীষণ কষ্ট। ওই মুহূর্তে কাউকে যদি জিজ্ঞেস করবো, এরকম পজিশন নেই জিজ্ঞেস করবো। ওনার সাথে ওনার স্ত্রী এসছে, ভাই আছে, ওনার শালাবাবু আছে, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করবো, কিছু বলবে, এরকম জিজ্ঞেস করার জায়গা নেই। তারপর আমাদের 2-4 কথা জিজ্ঞেস করতেই হয়। আমি 2-4 কথা জিজ্ঞেস করাতে ওর বউ বললো ওর শাশুড়ি মাকে নাকি বলেছেন ছোটবেলায় খুব দুরন্ত পথ ছেলে ছিল, এখন খুব ভালো। আমার মনে হচ্ছে মেডিসিন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সিপিলাম 10 একটা ডোজ খাওয়ালাম, তারপর তো পিএল খাইয়ে যাচ্ছি, চুপচাপ বসে আছি চেম্বারে। 6টার মধ্যে পেশেন্ট প্রায় সুস্থ। সিপিলাম 10 খাওয়ার পরে যে পরিস্থিতি হলো, রোগী নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর দলা দলা চাপা চাপা ব্লিডিং, আর গ্যাস লেগে গেলে আঠা রসায়ন বেরোতে শুরু করলো, অনেকগুলো বেরোচ্ছে। তো রক্ত দেখলে তো মানুষ ভয় পায়, ওনার সাথে যারা এসছেন তারা কিন্তু ভয় পাচ্ছে। আমি বললাম না, এটা এর জন্য শুভ লক্ষণ, এই যে মরা রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। রোগী 6টার মধ্যে প্রায় অনেকটাই সুস্থ হলো। আমি একটা সিটি স্ক্যান লিখে দিলাম, এটা করে নিয়ে আসবো। সেদিন শনিবারের দিন যে রাত্রে পেশেন্টটা দেখছি, রবিবার আমার চেম্বার বন্ধ থাকে। স্যার বলেছেন যে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত, রবিবারের দিন পুরো দিন কোনো না কোনো প্রোগ্রাম থাকে। এই যে রবিবার করে এখানে আসি, ভীষণ অসুবিধা হয়। তো পুরো দিন আমি রবিবার ব্যস্ত থাকবো। আমি পাঠিয়ে দেবো সিটি স্ক্যান নিয়ে, সন্ধ্যার পরে দেখা করবো। সন্ধ্যার পরে এলো, রিপোর্ট যেটা দিয়েছে ব্রেন হেমারেজ হয়েছে, কিন্তু মগে যখন রক্ত নেই, আমার মনের রক্তটা বেরিয়ে গেছে, মানে রক্তটা থাকতো। 3 দিন পরে দেখলাম ওর যে সাইডটা মরে গেছিল প্রায় সচল হয়ে গেছে, কিন্তু দুর্বল লাগছে খুব। আমি বললাম আপনি সুগার টেস্ট করুন। ফাস্টিং দিলাম, বিপি দিলাম, তো সুগার ধরেছে। পিএল খাইয়ে যাচ্ছে, পেশেন্ট আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো চিনবেন নাজিমউদ্দিন বাবু, আই স্পেশালিস্ট, একসময় কাঞ্চনতলা হাই স্কুলের খুব ভালো ছাত্র হিসেবে সুনাম আছে। ওনার এখন বয়স হয়ে গেছে, উনি ধুলিয়ানে বসেন, কলকাতাতেও বসেন। নাজিমউদ্দিন ডাক্তারবাবু, ওটা আবার ভাগ্নি যাওয়া।
আমার পেশেন্ট। তো ওনার কাছে পরামর্শ করতে গেছে কি করবো, কলকাতা নিয়ে যাবো কেন, খুব ভালো আছে পেশেন্ট, এত তাড়াতাড়ি রেজাল্ট আসে না, কি বলছো তোমরা, এই রুগী এত ভালো আছে তোমরা নিয়ে যাবে মানে? যার কাছে গেছে এইভাবে বলেছেন আর কি, শেষমেশ কোথাও নিয়ে যাওয়া হয়নি। পেশেন্টটা আমার হাতে আছে, ওই টিএনএম খাইয়ে একটা ডোজের উপরে এখন পর্যন্ত চলছে 1.5 মাস। রুগী 15-20 দিনের মাথায় সমস্ত কাজ করে। ওর ব্যবসাটা হচ্ছে ওই মাইক ভাড়া দেয়, বড় বড় অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করে নাকি। তো ভদ্রলোক এত ভালো আছে, উনি আসেন এই অসুবিধা সেই অসুবিধা অনেক কিছু বলে, আমি ডিরেক্ট করে দিই, উনি খেতে থাকেন। গত 3-4 দিন আগে উনি রান্ডাম টেস্ট করেছে, বর্ডার লাইন ক্রস আছে, এখন পিপি আর ফাস্টিং কিন্তু আসছে না, কিন্তু রান্ডামে এখনো বলছে যে বর্ডার লাইন ক্রস করেছে, একটু সুগার আছে। আমি বললাম আর কিছুদিন খান না ভালো হয়ে যাবে, কিন্তু খাওয়াচ্ছে না। আমি কথা এই জন্য বলতে চাইছি, আজকে দেখুন আমরা এত মারাত্মক কেসে হাত দিই, এটা ভাবা যায় না। আমাদের স্যার আমাদেরকে যেভাবে তৈরি করেছে, সত্যি এটা চরম প্রশংসার যোগ্য। স্যারের উপরে এবং আমাদের উপরে মন সরকার পক্ষ থেকে শান্তির ধারা বর্ষিত হোক, আমরা আরো ভালো জায়গায় এগিয়ে যাই, স্যারের সুচিন্তার বিকাশ ঘটুক, এটা কামনা করি। তো আমাদেরকে একটা কথা ভাবতে হবে যে আমরা সেবক, মানুষের সেবা সেই দৃষ্টিকোণ থেকে করব যাতে মানুষের লাভ হয়। পারলে লাভ করে দেবো, না পারলে অন্তত বেশি ওষুধ দিয়ে ক্ষতি করবো না। আমরা যেটা শিখেছি, ওষুধটা কত সূক্ষ্মভাবে দেওয়া হচ্ছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। ব্রোমিলস 1/2 লিটার জলে 2-4টা দানা দিয়ে ঝুঁকিয়ে খাওয়াও, কত কম ওষুধ। এই কথাটা আমাদের ভাবতে হবে, কথা ভেবে আমরা আশা করছি আরো অনেক উপরে এগিয়ে যাব। আর আমাদের স্যারের কাছ থেকে আমরা আরো ভালো কিছু আশা করব, স্যার যেন আমাদের আরো বেশি নিংড়ে দিতে পারেন, এটা আমরা আশা করব। অনেক দিয়েছেন, ধন্যবাদ। ঠিক আছে, শোনো, আমি আমার আইডিয়া পাল্টে ফেললাম। সে হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো বছর দুটো করে এই সেমিনার হবে, তবে সিনিয়রদের তা হবে। কারণ তোমরা ফাঁকিবাজ, তোমরা পেশা ছাড়া পড়াশোনা করবে না, এর জন্যই ওটা বজায় থাকবে। কিন্তু বছরে 2বারই সেমিনার হবে। আর আমার ছেলেরা যে কথা বললো আমি বুঝে গেছি, আমি কোনোদিন মরবো না। তো আমার ছেলেরা যে কাজ করেছে আমার কল্পনার অতীত। এই সেমিনার থেকে তোমরা কি শিখেছো আমি জানি না, আমি যা শিখলাম আমি তো স্বার্থপর বলেই দিয়েছি, সেই স্বার্থে আবার আমরা মিলবো সেপ্টেম্বরের 3rd স্যাটারডে সানডে। কেউ কাউকে বলে দেবে না, যে যার মতো 1 মাস আগে টাকা পাঠাবে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবো। 1 মাস আগে টাকা পাঠালে তারা এই 1,500 টাকাতেই সেমিনার করবে। জুনিয়রদের ক্লাস চলবে, যেমন পয়সা নিয়ে হচ্ছে। সিনিয়ররা যদি মনে করে আমার শেখার দরকার আছে তারা আসবে, কিন্তু টাকা দিয়ে ওভাবেই জুনিয়রদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে। তবে একটা সুযোগ তুমি পাবে, যদি 6 মাস পরে যে কোশ্চেন তোমার সিলেবাস সবাই পেয়েই গেছো, ম্যাগাজিনে সিলেবাস আছে, ওই সিলেবাসে 6টা ক্লাস হয়ে যাওয়ার পর যে কোশ্চেন আমি তৈরি করব, সেই কোশ্চেনে যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি দাবি করতে পারবে তুমি হোমিওপ্যাথ, তুমি হোমিওপ্যাথি জানো। আর যদি ফেল করে থাকো তাহলে তুমি বুঝে নাও ও জল পড়া তাবিজ দিয়েও অর্শের রক্ত ভালো হয়, তুমি সেই ধরনের এক হোমিওপ্যাথ। তোমার কাছে নলেজ নেই, তুমি হোমিওপ্যাথ বলার অযোগ্য। হ্যাঁ বলো সেপ্টেম্বরের 3rd স্যাটারডে সানডে, অগাস্ট মাসের 1 তারিখের মধ্যে টাকা পৌঁছে দেবে আমার অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আমি এখন লিখে দেবো। বারবার আমি সবাইকে পাঠাতে পারবো না, আমার সময় নেই। কারণ আমার এবছরই আমি আমার বই বার করতে চাই, সঙ্গে আবার ছেলেরা আমাকে বিভিন্ন কেস পাঠাবে। আমি ঢাকাতে যাচ্ছি, ওখানে আরো ভয়ঙ্কর সব কেস আছে, সেগুলি এনে আমি ম্যাগাজিনে দিতে চাই। এই জন্য দিতে চাই কি পৃথিবীর কাছে এটা নয়া বার্তা পৌঁছে দেবে। অঞ্জনকে আমি একটা কথা আমি বলবো নিশ্চয়ই, দেখো এটা সূর্য উঠলে যতই আকাশে মেঘ হোক দিন বোঝা যাই যায়। তুমি ইউটিউবে দাও আর না দাও,
আমরা পৌঁছে যাবই পৃথিবীর কোনায় কোনায়, এ বিশ্বাস আমার আছে। কারণ আমার এই বক্তব্যের মধ্যে, আমার এই আবিষ্কারের মধ্যে উপরওয়ালার স্পর্শ আমি দেখতে পাই, বুঝতে পারি। আমি এটা বুঝতে পারি কেউ আমাকে দিয়ে লেখায়, ফলে এই জিনিস পৌঁছে যাবি। আর জন্য দেখো দেবাশিসকে আটকে দেওয়া হয়, বলতে দেওয়া হয় না। অত হীনমন্য মানুষ ওই সত্যকে কেউ কোনো এইভাবে চাপিয়ে রাখতে পারেনি, আমাদেরকেও পারবে না। তোমরা বিদ্যার্থে এগিয়ে যাবে, মানুষ তোমাদেরকে ফুলের মালা দিয়ে রেখে দেবে, শুধু একটু অপেক্ষা করো। তখন শুনে তো সবাই শুনবার পরে সবাই বলে প্র্যাকটিক্যাল তো বটেই, তার জন্যই তো ছবি দেওয়া হচ্ছে। দেখো বেটা, আজ না হয় কাল, তুমি তো দেখলে স্যার বললেন কার্ডিওলজিস্ট, ওই স্যার কোথায়, প্রফেসর কোথায়? ওই ডাক্তার গল্প করে কেন? ও আপনার ভাব বলতে চাইছে এ সাকি জানে, আমি একবার দেখে নেই, ওই কাজ আমি করবো, ও তাই বসে থাকে। কথা হলো সত্য জানতে কার না ইচ্ছা হয়? সত্যের মধ্যেই তো আছে এক আকর্ষণ। মিথ্যার মধ্যে যেমন আছে বিকর্ষণ, সত্যের মধ্যে আছে আকর্ষণ। ধর ফালতু কথা কি যেন বলেছিল, আমরা প্রচুর ফেলিওর কেসগুলোকে তুলতে বলুন বেশি করে। ফেলিওর কেস, শোনো, বাংলাদেশে ফেলিওর কেসগুলো নিয়ে ছেলেরা বসে, যেমন করে একটা বোর্ড বসায়, তোমরা সেইটা করো প্লিজ। যদি তা না বসাও তাহলে কিন্তু ফেলিওর কেস থেকে শিখতে পারবে না। ফেলিওর কেস কিন্তু অ্যাকচুয়ালি আসল, যা তোমাকে প্রকৃত ডাক্তার বানাবে। যে কেস সাফল্য পেয়ে গেছো তোমরা, আমার মতো সেই কেস নিয়ে বসো না, সে আমি জানি। ভালো হয়ে গেছে ঝামেলা শেষ। আর আমি যা করি, ভালো হয়ে গেছে ওকে নিয়ে বেশি করে ধরি, ওর কাছ থেকে আর কি তথ্য পাবো। যেহেতু সেটা করো না, সেহেতু তাহলে ফেলিওর কেস নিয়ে মরো, ফেলিওর কেস নিয়ে মাথার চুল ছিঁড়ো, ফেলিওর কেস নিয়ে তাকে নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করো যে কেন হলো না। কারণ তোমরা আজকে যা কেস শুনেছো, আমার তার কিছু বাকি রইল না। মানুষ মরে গেছে, মাটি দিয়ে দাও, মানুষ মরে গেছে, পড়িয়ে দাও, তবে একটু পরে পড়াও। আগে কাগজের সিএম গায়ে মালিশ তো করো, অত 8 ঘন্টা মালিশ করেও যদি জ্ঞান না ফেরে তাহলে পড়াও। তার আগে পুড়িও না প্লিজ, খবর দিও না প্লিজ। আগে সিএম গায়ে মালিশ করো জলে মিশিয়ে, 500 ml জলের বোতলে 1-2-4 দ্বারা দিয়ে দাও, সিএম তারভাবে মালিশ তো করো। যদি চোখ না মেলে তাহলে খবর দিয়ে দাও বা পুড়িয়ে দাও, যাও করো। কারণ আমি আজকের ক্লাস থেকে এটা শিখেছি। আজকে তোমরা আমাকে যা শিখিয়েছো, আমি কি বলবো, আমি ধন্য বলবো বলে ছোট করবো না। আমি নতুন জিনিস তোমরা আমাকে উপহার দিয়েছো, আমার ভাষা নেই। ওই দাদা কি করেছে, কাল বলেছে, আজ বলেছে, আমার রঞ্জিত বাবু বলেছেন, এই ছোট ছোট ছেলেপেলেরা বলেছে, আর আমার দেবাশিস যা বললো, আমি তো পাগল হয়ে গেছি। আমার আর কিছু বলার নেই, যার জন্য আমি রিসার্চ শেষ করলাম। বছরে 2টোই সেমিনার হবে, এইরকম তথ্য আরো বেরিয়ে আসে। তোমরা যদি এখনো কারো কাছে এরকম কোনো ভালো কেস থাকে, তুমি অবশ্যই বলতে পারো, আসতে পারো এখানে। তার আগে একটা কথা বলি, হ্যাঁ বলবে, ঠিক আছে, চলে এসো স্টেজে। সে হচ্ছে, তোমরা কি কেউ এখনো স্বাক্ষর করতে বাকি আছো? খাতায় 109টা সিগনেচার এসেছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জন বাইরে গেছে, কেউ কি বাকি আছো? তাহলে সই করো। বাইরে। আচ্ছা, এই একটা কথা। হ্যাঁ, হাত তুলে দেখাও, তোমাদের জন্য ফল আসবে। 3, 4, 5, 6 জনের ফল আসবে। 8 জন আছে, 1, 2, 3, 4, 5, 6 হাত তুলুন, সবাই হাত তুলুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন। 8 জন, বেশ, ঠিক আছে। তো তাহলে যা হলো, আর একটা কথা, দেবাশিস, সব কেসগুলো দিয়ে দিবি। একটা কথা বলে দিই, হ্যাঁ, আপনি আপনার কেসগুলো দিয়ে দেবেন আমাকে, কেমন? আপনি শুনতে পেয়েছেন তো? কেসগুলো আমাকে দিয়ে দিন, ডিডিসি করে। আসলে অনেক কথাই মনে পড়ে, মানে আমি তো বলবো বলে আসিনি। হরিনাম আলোচনা প্রসঙ্গে স্যার বললেন, বোধহয় স্যার কোথায় গেলেন, স্যার বললেন বলে আমার মনে পড়লো, বললাম। তো
একটা কথা বলছি, আমাদের যদি অসুখ সম্বন্ধে সঠিক জ্ঞান থাকে কেন হচ্ছে, তাহলে কিন্তু আমরা মেডিসিনের গাইড পেয়ে যাবো। তার একটা উদাহরণ আমি বলছি, স্যার একটু শুনবেন। হ্যাঁ। একটা উদাহরণ আমি বলছি, যেটা হচ্ছে আমরা অনেক সময় ঠোঁটে খাওয়া হয়েছে ওষুধ দিয়ে দিই, কিন্তু আপনারা জানেন, অনেকেই জানেন, ওয়ান সাইডেড যদি ব্যাপারটা থাকে তাহলে আমাদের ইন্ডিকেশন দেয় ইট মে বি ইনফেকশন অফ হার্পিস জোস্টার, ইট মে বি। তাহলে আমাকে কিন্তু গাইড দিয়ে দিচ্ছে, আগের দিন কথা হচ্ছিল হার্পিস জোস্টার হাইড্রোফোবিনাম। হ্যাঁ, তাহলে এই যে গাইড পেলাম, আমার একটা কিন্তু ইন্ডিকেশন দিল যে ওয়ান সাইডে যদি এই ফুটে ঘাটা হয়, ওয়ান সাইডেড যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ এটা তাকে সারা জীবন ভোগাতে পারে। আপনারা যারা এগুলো জানেন তারা সবাই জানেন যে সারা জীবনের মতো তাকে এটা কিন্তু প্রচুর কষ্ট পেতে হবে, এবং অ্যালোপ্যাথির কোনো ক্ষমতা নেই এটাকে সুস্থ রাখে। আমরা পারি আজকে দাঁড়িয়ে অন্তত এটা বলতে পারি যে আমরা পারি তাকে সুস্থ করতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন ক্লাসটা কিন্তু আমি বারবার যেটা বলতে চাইছি যে এইখানে যদি এইভাবে শেখানো হয় তাহলে কিন্তু আমরা সবাই অনেক উপকৃত হব। মানে নতুন ক্লাসটা করার যারা নতুন আসছেন একদম, তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা শুনুন, এই একটা কনজেনিটাল ডিপ অ্যান্ড ডাউন উইথ ডাউন সিনড্রোম, ও একটা দারুণ কেস তোমাদেরকে বলছে, শোনো। আর আমি বোর্ডে আমার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে দেবো, কাউকে বলা হবে না। 1 আগস্টের মধ্যে টাকা যেন পৌঁছে যায়, বাংলাদেশ ছাড় পাবে না। বাংলাদেশ যদি টাকা পাঠাকে না পাঠাতে পারো, যেভাবে পাঠাবে সেটা তোমার দায়। আর নাহলে আমি ঢাকায় যাবো, তোমার টাকা দিয়ে দেবে, নাহলে 2000 টাকাই দিতে হবে। বাংলাদেশ থেকে এলেও 2000 টাকা দিতে হবে, যদি টাকায় টাকা না দিয়ে দাও। কেমন? বাংলাদেশ বলে আর ছাড় পাওয়া যাবে না। আমরা বাংলাদেশ এসে দেবো, ও ঝামেলা শেষ, বাংলা শেষ হয়ে যাবে। আর কাউকে ছাড়া হবে না, 2000 টাকাই দিতে হবে, আর নাহলে টাকা দিয়ে দেবা। হ্যাঁ শুরু কর। ভারত এবং বাংলাদেশে ডাক্তারদের মিলন মেলায় অবস্থিত সকল ডাক্তারদের থেকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তো আমি অন্য কেস নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তো দেবাশিস তার মানে কিছু সফলতা থেকে আমার একটা কেসের কথা মনে পড়ে গেল, আর সাথে ছবিও আছে। তো কেসের বিষয়ে আলোচনা করার আগে আমি দেবাশিসটার সাথে একাত্মতা প্রকাশ করে আরো কিছু বলতে চাচ্ছি, যেটা শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশেও। বিশেষ করে জেলা শহরে যখন কোনো বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে, বড় ধরনের অনেক সমাবেশ হতে যাচ্ছে, আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে না। যদি আমরা ছোট মতো জায়গায় কোথাও যেতে পারছি, আর যখনই বুঝতে পারছে এই শ্যামল স্যারের বংশধর, তো আমাদেরকে সেখানকে গলা চেপে বসিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে মঞ্চে স্বাগত বক্তৃতাটুকু দেওয়ার জন্য অবকাশ দেওয়া হচ্ছে না। তো যাই হোক, স্যারের এই যে আশার বাণী যে সত্য কখনো চাপা থাকবে না, সত্য একদম অবশ্যই সামনে সবার প্রচারিত হবে, এই আশাতেই রইলাম। এবং সুযোগ পাইলে আমরা যে যেখানে গোব্যাকের এই পদ্ধতির ভক্তবৃন্দ আছি, মঞ্চে সুযোগ পেলেই আমরা বলবো। গত বছর আমাদের মাগুরাতে একটা সেমিনার ছিল, অনেক বড় মাপের একজন সেমিনার, এবং খুলনার একজন বিশিষ্ট বৈজ্ঞানিক ওই সেমিনারে মানে বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আলোচনা, বৈজ্ঞানিক আলোকে মানে হোমিওপ্যাথির সাথে কিছু একটা সংযোগ করে উনি একটা বড় বিশ্লেষণ দেওয়ার জন্য আসছিলেন। তো ওখানকার স্থানীয় কলেজের প্রফেসর হওয়ার সুবাদে আমি একটা সুযোগ পেয়েছিলাম কিছু বলার জন্য। তো আমি বলেছিলাম 30 মিনিট পর্যন্ত। তো আমি বলার পরে সেই সমস্ত মহান ব্যক্তিত্বরা যখন মঞ্চে এসেছিলেন, তো পিছনের থেকে আমাদের জনগণ সব চলে গিয়েছিলেন। তো এটা আমি বলি ব্যক্তির একটা সফলতা ছিল। তো যাই হোক, আমার কাছে একটা রোগী বিগত 1 বছর যাবত ট্রিটমেন্ট চলছে, এটা ডাউন সিনড্রোম উইথ ডিপ অ্যান্ড ডাউন। তো এই বাচ্চাটার এখন 8-10 বছর বয়স, কিন্তু দেখে মনে হবে 5-6 বছর। তো বাচ্চাটা কথা তো শুনতেই পারে না, বলতেও পারে না, আর সাথে তার হাতের আঙুলগুলো অনেক ছোট ছোট। আর এই বাচ্চার সবথেকে খারাপ দিকটা যে ও যদি ওর মা বাবা শহরে নিয়ে আসে, ও গাড়ি থেকে নেমে ঝাঁপ করে অনেক দৌড় মারে। বিশেষ করে বাংলাদেশে যে রিক্সা চলে, অনেক ভিড় ভাট্টা থাকে, তো ওই বাচ্চাকে ওনারা অনেক পরেশানিতে থাকতেন। তো এই বাচ্চা আমাদের কাছে আসার পরে আমরা তাকে ট্রিটমেন্ট চালু করেছি। ট্রিটমেন্ট চালু করার পরে এখন তার যে চেহারাটা ছিল এই এলিয়ানদের মতো, একটা বিকৃত চেহারা, সেই চেহারাটাই পরিবর্তন এসেছে।
আর সাথে সাথে সব থেকে ভালো দিক হচ্ছে বাচ্চাটার গ্রোথ শুরু হয়েছে। বাচ্চাটার ছবি 6 মাসের ভিতরে দুটো ছবি করা আছে। তো 6 মাস আগের যে ছবিটা সেটাও কিছুটা মানব আকৃতিতে এসে গেছে, এবং বর্তমানের যে চেহারাটা এখন এখানে আছে এটা দেখলে বোঝাই যাচ্ছে না যে একটা ডাউন সিনড্রোম এবং ডিপ অ্যান্ড ডাউন। তো আমি গত 15 দিন আগে বাচ্চাটাকে পরীক্ষা করলাম যে বাচ্চাটাকে যদি জোরে তালি দেওয়া হয় বা এভাবে টেবিলে আওয়াজে নাম ধরে ডাকা হয়, বাচ্চা তাকিয়ে দেখছে, বা যখনই চলে যাচ্ছে পিছন থেকে ডাক দিলে ও পিছে আসছে। আর সব থেকে বড়, বাচ্চা কখনো কথা বলতো না, ও এখনো কথা বলতে পারে না, তবে দে নে এই দুটো কথা এখন বলতে পারে। আর সাথে হচ্ছে ও এখন যত সময় জেগে থাকে, যদি 4 ঘন্টা জেগে মানে যত টাইম জেগে থাকে ও মোবাইল এবং টিভি নিয়ে ব্যস্ত থাকে, আর বাকি টাইম নিজে নিজে গান গায়। ও কথা বলতে পারে না, কিন্তু গান গাওয়ার জন্য ও সবসময় চেষ্টা করছে, মোবাইলের মতো মানে নিজেকে নিজে প্র্যাকটিস করছে। তো আমরা আশা করব যে এই বাচ্চাটা সফলতার দিকে যদি আগিয়ে যায়, যদি এর পূর্ণাঙ্গ সফলতা আসে, তো আমাদের এই মোবাইল থিওরির একটা বড় অবদান থাকবে এই বাচ্চার জন্য। তো ধন্যবাদ ভারত এবং বাংলাদেশ থেকে আগত সকল ডাক্তার মণ্ডলীকে। তুই ছবি সময় আমাকে প্লেট দিয়ে দে, আর এখানে কি করে হবে? ওই যেমন তোরা ফিল্মে এই করে পাঠায় সেই করে দিয়ে দে, ফটোগ্রাফি করে। কে আমার কথা বলতে বলে দে। যাই হোক, আমি আপনাদের একটু সময় নিয়েছি, হয়তো খারাপ লাগছে যেহেতু ভালো বক্তা আমি নয়। বল না। এখন আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারি করছি, তো আমি মনে করি আমাদের ওই অঞ্চলের ডাক্তার বা ওই অঞ্চলের পাবলিক তো দূরের কথা, ডাক্তারদেরও অনুমান নেই যে আমরা কোথায় পৌঁছে গিয়েছি। বিশেষ করে আমি গ্রামে নতুন ডাক্তারি করি, আগে শহরেই করতাম। তো এখানে গ্রামে তো কিছু লোক থাকে বিরোধী পক্ষ, যে ভালো কিছু করলে তাকে পিছনে টানে নামাতে হবে বৃথা কাজে। আমি চেম্বার করলে আমার পাশে দোকান আছে, বসে থাকে লোকজন, তো বলতো যে দাদা এখানে সুনীল বাবুর দোকান কোনটা? সুনীল বাবু কি ও আমার ডাক্তার নাকি? দাদা উনি তো বাইরে গোপালগঞ্জে ভালো কেস করেছে, ওই সেখান থেকে রোগী রেফারেন্স নিয়ে এসেছি, তাই এসেছেন ভালো। ওনার ওষুধ খেয়ে কিন্তু আমার বিষম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম, এখন আমি ভাবনা চিন্তা করে যান। সৌভাগ্যবশত কি দুর্ভাগ্যবশত আমি এটা জানি না, ঘটনাটা যেটা ঘটেছে ওই ব্যক্তির মেয়ের ছেলে, আমাদের দেশে বলে নাত ছেলে, নাতি ছেলে, তো নাতি ছেলে 1.5 মাস বয়স, হঠাৎ করে রাত্রে প্রসব বন্ধ হয়ে গেছে। ওনাকে নিয়ে গেছে স্থানীয় হসপিটালে, আমাদের কালীগঞ্জ থানা, কালীগঞ্জ উপজেলা হসপিটাল থেকে। ওনারা দেখে বললো যে এটা সম্ভব না, আপনারা এটাকে হয় যশোর নিয়ে যান ইমিডিয়েটলি কুইন্স হসপিটালে, ওকে অপারেশন করতে হবে, অথবা ঢাকায় নিয়ে যান। তো রাত্রে প্রসব বন্ধ হয়েছে, সকালবেলায় বাচ্চা পেট মোটা হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো ওনারা এসে আমার চেম্বারের সামনেই নেমেছে। আমি বলছি ভাবি কি হয়েছে? আরে কি হয়েছে ভাই, আমি মাথা চালাই পারছি না, আমাদের টেনশন, তার ভিতরে তুমি কি হয়েছে? আরে বলেন না যে কি হয়েছে শুনি। তা বলতে এই ব্যাপারে এই ঘটনা। আর ঠিক আছে, একটা কাজ করেন, আপনি তো অনেক ব্যস্ত, তো আপনার মেয়ের কাছে বাচ্চাটা দিয়ে আপনি রেখে যান, আর আপনি বাড়িতে তৈরি হয়ে আসেন। যশোরে তো আমারও পরিচয় আছে এলোপ্যাথিক ডাক্তারদের, আমি রেফারেন্স দেবো, ওখানে চলে যাবেন। তো যে কোনো ভাবে ওনারা আমার কথায় কনভার্ট না হয়ে চলেই গেলেন, যে না আমার বাচ্চা যদি মরেও যায় তো পাগল ছাগলের কাছে রোগী দেওয়ার পারমিশন পাবো না। তো শেষ পর্যন্ত ওনারা বাড়ি থেকে ডিসকাশন করেছে। আমি বলেছি দেখেন আপনারা তো চিন্তা ভাবনা করেছেন কাল সকালে যাবেন, কাল সকালে যান, কিন্তু আমি যে ওষুধ দেবো ওষুধের পয়সা নেবো না, একটা সুযোগ দেন। তো ওনারা আসার পরে সন্ধ্যার সময় ওনারা এসেছেন আমার কাছে। আচ্ছা তুমি তো বলেছিলে যে তুমি নাকি ভালো ডাক্তার, এই অপারেশন কেস, এত বড় কেস হাতে নিয়ে ভালো করে দিতে পারবা, গ্যারান্টি। আচ্ছা গ্যারান্টি কিছুই না, রোগী যেহেতু বাড়ি থাকবে, আজকে তার তো ওষুধ খাক, দেখা যাক কি হয়। তো আসলো, যথারীতি আসার পর কেস চেকিং করে ওকে হাইড্রোফোবিন আমি বললাম, কেস দিতে গেলে সময় লাগবে, তাই শর্টেই বলছি যে হাইড্রোফোবিন 100% কনফার্ম হলাম। হওয়ার পরে হাইড্রোফোবিন 200 একটা ডোজ খাওয়াই দিয়ে বললাম যে আপনার বাচ্চা সবসময় প্রসব না হয় একটা ফাইটর দিয়ে এটাকে 2 ফোঁটা করে খাওয়াতে থাকেন, ওদেরকে মাথা ঠান্ডা রাখার জন্য। তো ওই বাচ্চা
রাত 12টার দিকে ছোট্ট বাচ্চা বলছে দাদা কি বলবো, এক ঘন্টা পেশাব করেছে। তো তারপরে থেকে তার ট্রিটমেন্ট চলছে। এখন হাইড্রোকোবিনাম তার 50,000 গিয়েছে, বাকিটা দেখা যাক কি হয়। এবং ওই প্রথম যে হসপিটালে নিয়ে গিয়েছিল ওরা নাকি প্রসাবদারতে সিট ঢুকিয়েছিল, ঢুকে বেশ ঘুরে ফিরে দিয়েছে, তো খবর হয়নি। তো এ তো গেল আমাদের ক্রনিক কেস। তো এলাকায় ডাক্তারি করাতে গ্রামে অনেকে দেখা যাচ্ছে কোনো যদি এমার্জেন্সি ঘটনা ঘটে সাধারণত হোমিওপ্যাথিকে এরা বর্জন করে অ্যালোপ্যাথিতে যায়। তো এখন দেখা যাচ্ছে যদি এমার্জেন্সি কোনো বড় ইমিডিয়েটলি খবর থাকে তো আগে হোমিওপ্যাথি বাবুকেই স্মরণ করে। তো আমার একটা কিছু রুগীও থাকে ভক্ত যে মরে যাবো ওনার ওষুধই খাবো। এখানে ছবি আছে, খুব ভয়াবহ ছবি, যে কত খারাপ অবস্থার ভিতরে এসেছে। তো উনি স্ট্রোক করে 3 দিন বেহুশ। যখন খুব খারাপ হয়ে যাচ্ছিল, জ্ঞান ছিল, তখন পর্যন্ত বলেছিল যে বাবা আমি তো বাঁচবো না, আমার ব্রেন স্ট্রোক করেছে, তো যদি সম্ভব হয় মরার আগে আমার একটা ঘুষের ওষুধ খাওয়াস, আমার এখানে হসপিটাল নিয়ে কোনো লাভ নাই। তো আমি গোপালগঞ্জ থাকি, সপ্তাহে 2 দিন গ্রামে চেম্বার করি, বিকালে আসে থেকে রোগী মানে মরে গেছে প্রায়, ছবি আছে, ছবি দেখলে দেখা যাচ্ছে মরা রোগী। তো উনি আমার ওই রোগীটা আমার পুরাতন রোগী, আমি অন্য কিছু চিন্তা না করে এসেই বললাম 5 মিনিট তো ওষুধটা দেন, তারপরে শুনছি যে আপনাদের কি হয়েছে। আর এই দেশে ডাক্তাররা হয়তো এটা জানে না, আমার গোপালগঞ্জে কিছু আমার বন্ধু অনুসারী আছে, আমরা একসাথে কাজ করি। তো তারা একটা সিস্টেম করেছে কি মাজার বেড তৈরি করেছে, মাজার বেডের ভিতরে এই সারের যে 10টা ওষুধ এমার্জেন্সি যে পড়েছে গুলো সাথে রেখে দেয় সব সময়, যেখানে যায় গেছি ওগুলা গলিয়ে দেয়। আর অনুরূপ আমার একটা ডিব্বা আছে যেটাতে সারের এই 10টা ওষুধের বিভিন্ন পোটেন্সি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, যদি কোথাও যায় তো ওখানে 2-3 চেম্বার চালানো যাবে, কোনো সমস্যা হবে না। তো এসেই আমি ড্রেস চেঞ্জ করিনি, কিন্তু আমার সাথে ওষুধ আছে, বললাম এই ওষুধটা দিলাম, এই একটা জল নিয়ে আসেন পাশের থেকে, আধা লিটার জলের ভিতরে কার্বোভেট 01 দিয়ে বললাম এটা 5 মিনিট অন্তত খাওয়ান, আমি দ্রুত মোটরসাইকেলটা রেখে গোসল করে চলে আসবো। তো 5 মিনিট অন্তত চালিয়েছে, আধা ঘন্টা, তো কোনো কিছু বোঝা যাচ্ছে না। বললাম 10 মিনিট অন্তত দেন, 15 মিনিট অন্তত দেন। 15 মিনিট অন্তত চলার পরে টোটাল 4 ঘন্টা আমি রোগীটা চেম্বারে রেখেছিলাম। এই সময়ের ভিতরে রোগী জ্ঞান ফিরে প্রথমেই যখন কথাটা বললো তা বলছে যে আমি কোথায়, বলছে তুমি ঘোষের চেম্বারে। ঠিক আছে, তাই বললাম কাকা চা খাবেন, তা বলছে না বাবা পারলে আমার একটা পান খাওয়াও। তো এখন পান আপনাকে দেওয়া হবে ঠিকই, আগে একটা চা খান। আমি চা খেলে একটু এনার্জি আসবে, চা খেলো এবং 4 ঘন্টার ভিতরে উনি বললো যে আমার মনে হয় নামাজের টাইম হয়েছে, আমি নামাজ পড়তে চাই। তাহলে ঠিক আছে, নাকি বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান নামাজ পড়তে দেন। আর সাথে 3-200 এই সিএম এর সেন্টার দিয়ে আমি এখানে এসেছি। আর দেখা যাক বাড়িতে কি হয় রোগী। তো আশা রাখবো যে এই রোগী ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সর্বোপরি আমি বলতে চাই যে আমি ছিলাম একটা অন্ধকার জগতে, যে জগৎ থেকে আলোর সন্ধান দিয়ে আমাকে আজ বাইরে বের করে নিয়ে এসেছে, সে আমার এই মহান গুরু। তাই সবাই সামনে আমি আমার গুরুকে একটা প্রণাম দিতে চাই। ধন্যবাদ। নির্বাচন করতে কিন্তু লাল কালিতে লেখা আছে, ওটাও কালো কালিতে লেখা উচিত ছিল, কিন্তু বোঝানো যাবে না বলে ব্যাধি কোনোদিন হয়নি। যে আজকে জন্মেছে 1 ঘন্টা আগে, তার প্রেসক্রিপশন আজকে করতে হবে, যেন ভবিষ্যতে তার কোনোদিন ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশারের মতো দুরারোগ্য কোনো ব্যাধি না হয়। যদি আরেকটু এগিয়ে গিয়ে বলি, বাচ্চাটা মায়ের পেটে এসেছে, ও যেন কনজেনিটাল কোনো প্রবলেম, জন্মগত কোনো প্রবলেম নিয়ে না জন্মায়। কিন্তু জেনেটিক বলা যাবে না, কারণ জেনেটিক প্রবলেম ঠিক করতে গেলে বাচ্চা আসার আগে বাবা মায়ের চিকিৎসা করতে হবে। বাবা মায়ের চিকিৎসা না করলে জেনেটিক প্রবলেমকে আটকানো যাবে না। কিন্তু আদারওয়াইজ জেনেটিক প্রবলেম ছাড়া আদারওয়াইজ প্রবলেমগুলি পেটে বাচ্চা আসার পরেও যদি আমরা চিকিৎসা করি মাকে, আমরা উঠতে পারবো। আবার জেনেটিক প্রবলেমও নয়, কনজেনিটাল প্রবলেমও নয়, বাচ্চা সুন্দরভাবে জন্মেছে। আমরা এই কথা ভালো করে জানি যে
একটি মানুষ সুন্দরভাবে জন্মেছিল, একটি বাচ্চা সুন্দরভাবে জন্মেছিল, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে তার প্রেশার হয়েছিল, মানে হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, সুগার হয়েছিল, এরপরে ক্যান্সার ধরা পড়েছিল, এরপরে নেফ্রোটিক সিনড্রোম হয়েছিল, ক্রনিক রেনাল ফেলিওর হয়েছিল। এগুলি হয় কিন্তু ভালো হয়ে জন্মেছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা শুরু থেকেই যদি চিকিৎসা করি তাহলে আমরা এগুলি আটকে দেবো। কিন্তু চিকিৎসাটা কিসের করব? মানুষের চিকিৎসা কাকে বলে? আমরা সেটাই এখন কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে মানুষের কাছে পৌঁছবো সেটা আমরা শিখব। আর একটা কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল আমার, যেটা আমি স্মরণ করিয়ে দেইনি, আমি ভুলে গেছি। এটা হলো, এখনো বাইরে আছে ছেলেটা, সে হলো তোমাদেরকে আমি একটা আত্মতৃপ্তি পেতে বলবো না। কি সেটা? না, রোগী ভালো হয়েছে মানে তুমি ঠিক করেছো, এইটি জানো, তোমার কোনো আত্মতৃপ্তি না আসে। তোমার ধারণা থাকবে আমি এখনো ঠিক করিনি, প্রমাণ করো তুমি ঠিক করেছো। আমি বলে দিলাম তুমি ঠিক করনি, মানে ভালো বেশ, মানে দেবাশিসের, আমি বললাম দেবাশিস ভালো করেনি, দেবাশিসকে প্রমাণ করতে হবে স্যার ভুল, আমি ঠিক। সেটা কেমন করে? কালকে বলা ছিল 4টে প্যারামিটার, একটা হচ্ছে টেম্পারামেন্ট, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে স্টুল, তারপরে হলো অ্যাপিটাইট। এটা একটা প্যারামিটার। আর একটা প্যারামিটার হলো যে তার যে ব্লাড টেস্ট বা তার বিভিন্ন অঙ্গের যে পরীক্ষা, যে প্রবলেমগুলো সে নিয়ে এসেছিল, যেমন হাই প্রেশার, তুমি পরীক্ষা করে দেখেছিলে বা তোমার আগে কেউ পরীক্ষা করেছিল লিপিড প্রোফাইল বেশি, সেটা ঠিক হলো কিনা তুমি পরীক্ষা করে দেখেছিলে। এর কিডনি ক্রিয়েটিনিন অনেকটাই বেশি, তো পেশেন্ট ভালো আছে, তোমার স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই, ব্লাড পরীক্ষা করে দেখো ক্রিয়েটিনিন বেশি আছে কিনা। তুমি দেখেছিলে গল ব্লাডারে একটা কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, বললো কি যেন বলে কোলেস্টেরিনাম না কি যেন বলে, গল ব্লাডারে বোঝাই গেছে পাথর হওয়ার আগে। তুমি দেখো সেই গল ব্লাডারের সেই প্রবলেমগুলো এখন তুমি চিকিৎসা করে দেওয়ার পর ঠিক আছে কি। আরও কথা আছে, তুমি দেখেছিলে বাচ্চাটাকে চিকিৎসা করতে গিয়ে বাচ্চাটা অবাধ্য, সেই বাচ্চাটা এখন মায়ের বাধ্য হয়েছে কিনা। তুমি চিকিৎসা করতে শুরু করে বাচ্চারা পড়তে বসতে চাইছো না, সব ঠিক হয়ে গেছে কিন্তু পড়তে বসতে চায় না। তুমি দেখো আজকে তাকে পড়তে বসতে বলতে হয় না, সে বলে আমাকে পড়িয়ে দাও, প্রবলেম। তাহলে তোমাদেরকে ভালো করার সঙ্গে সঙ্গে এটাও জানতে হবে যে কিভাবে যাচাই করব আমি ঠিক পথে প্রসিড করেছি কি না। এই ব্যাপারটা মাথায় নিয়ে যেও। আমার রুগী ভালো আছে এটা এই মিন করে না কি তুমি ঠিক ওষুধ দিয়েছো। তাই যদি হতো, আমার ওই দাদা পিপিপি আলাদের থেকে অনেক ওষুধ খেয়েছিলেন, উনি কথা বলতেন না, অনেক নতুন নতুন রোগ ওনার দেখা দিয়েছিল। সেই জন্যে আমরাও তো ভুল করতে পারি যে ওষুধ দিয়েছিলাম সবই তো ঠিক ছিল। ইয়েস, আমার কামাল স্যার বলেছেন এক মহিলাকে ওষুধ দিয়ে সব ঠিক হয়ে গেছে। অনেক কেস আছে আমার ছেলেদের, ওষুধ দিয়ে সব ঠিক হয়ে গেছে কিন্তু পুরুষ লোকটি ইম্পর্টেন্ট হয়ে গেছে, মহিলা পেশেন্টটা সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, সব ঠিক হয়ে গেছে, নাথিং ঠিক হয়েছে। কারণ সেক্সটা কিন্তু আমাদের সামগ্রিক সুস্থতার মধ্যেই পড়ে, ওটা অ্যাকচুয়ালি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়েছে। তুমি যদি একটা মানুষের কাছ থেকে সার্বিক ভালো এই কথাটা শুনতে না পাও, তুমি বুঝে নাও তোমার গোটা ট্রিটমেন্ট প্রসিডিওরই ভুলে ভরা। এই জন্য ভাবা এটা, এই জন্য আমাকে আজও রাত জাগতে হয় বুড়ো বয়সে। তোমরাও আমার সঙ্গে নিশ্চয়ই রাত জাগবে আমি জানি, কারণ তোমরা আজকে যা শুনে গেলে যে আমরা কি কাজ করে চলেছি। আমারই তো ঘুম কেড়ে নিল ওরা, যা হবে 1-2 ঘুমোতাম সেও আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই, এই ডাক্তারি পেশায় আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। ওই দেবাশিস, ওই সুনীল যে কনজেনিটাল প্রবলেম ঠিক করলো,
আমার মনে হচ্ছে কোথাও গোলমাল হয়ে গেছে। তোমরা আগামী দিন প্রমাণ করে দেবে স্যার আপনার আইডিয়াটা ভুল ছিল। কোনো গোলমাল হয়নি, সব সব দিক দিয়ে মানে ইন অল রেসপেক্ট that very patient, that very individual is okay in all respect, in all respect. অলের মধ্যে সব পড়ে। বিবেকানন্দ বলেছে স্যার এই হচ্ছে না ওই হচ্ছে না, অ্যাকচুয়ালি কথা হলো এখনো তার কাছে পৌঁছানো যায়নি। আমরা শুধু তার নাক কান নিয়ে টানাটানি করেছি, তাই ওই প্রবলেমটা। সেই জন্য আজকে এই আইডিয়াটা ক্লিয়ার করবার জন্য সেমিনারের এই অংশটা তুমি তোমার ব্যর্থতা নিজেই বুঝে যাবে। এবং দেবাশিস যে কথাটা বলেছে, দেবাশিস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, স্যার আমি প্রথম দিনে ওর 4টা সাইকেলটা বানিয়ে নিই এবং সেইভাবে আমি প্রসিড করি। ভীষণ সত্য কথা, এটাই হওয়া উচিত। এভাবেই তুমি আমারও যদি কোনো প্রেসক্রিপশন দেখতে পাও, উল্টো পিঠে দেখতে পাবে চক্রটা বেশিরভাগ সময় এত ভিড়ের কেস, 2টো প্রেসক্রিপশন লেগে যায়। তো কখনোই গ্যাটিস মারি, সময়ের অভাবে গ্যাটিস মেরে মেরে পুনরায় লিখে দেই 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই। কবে 6 নম্বরে আমি জানি না, কিন্তু আজকে 1 নম্বর দিয়ে আমি শুরু করবো তো করবো। এই 1 নম্বর শুরু করবার সময় কিন্তু ভীষণ ভাবনা হয় কেসটা কিভাবে ওর সিস্টেম রেসপন্স করবে। আর প্রথম দিনটাই ভাবনা হয়, পরে কিন্তু আর ভাবনা হয় না।